৭১ মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিজামীর রায় পুনর্বিবেচনার আপিল শুনানি শুরু। কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ ৫ জনের রায় আজ। বড় ধরনের নাশকতার ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেয়ার তাগিদ। বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের প্রকল্প পরামর্শক ছিলেন ফিলিপিন্সের নাগরিক। জানা গেল রিজার্ভ চুরির ঘটনার ফাঁসের ১.৫ মাস পর তথ্য গোপনের বিষয়টি খতিয়ে দেখবে সিআইডি। পরকীয়ার জেরে স্ত্রীর হাতে পুরান ঢাকার এক ব্যবসায়ী খুন। পুলিশের কাছে স্বীকারোক্তি, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত সহ ৩ জনকে আটক। এবং চতুর্থ ধাপের নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর দেশের ৭৪৩টি ইউনিয়ন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশনের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আপিলের শুনানি চলছে। সকাল ৯টার পর প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে এই শুনানি শুরু হয়। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য গত ২৯ মার্চ আবেদন করেন এই আলবদর নেতা। এরপর আসামিপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে গত ১০ এপ্রিল আপিল বিভাগ রিভিউ শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে দেন। মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যা, ধর্ষণ ও পাবনায় গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর জামায়াতের এই নেতাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। এদিকে ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ ৫ জনের রায় দেওয়া হবে আজ। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায়ের এই দিন ধার্য করেন। এর আগে গত ১১ এপ্রিল বিচার কাজ শেষে রায় অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। এই ৫ জনের বিরুদ্ধে ৭১ হত্যা, আটক, ধর্ষণ ও নির্যাতনের ৭টি অভিযোগ রয়েছে। আসামিদের মধ্যে শামসুদ্দিন ছাড়া ক্যাপ্টেন নাজির উদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজ উদ্দিন ও আজহারুল ইসলাম পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, রায়ে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন রিপোর্টার আফজাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, ৯:৩০টার দিকে মূলত মতিউর রহমান নিজামীর যে রিভিউ আবেদনের শুনানি, সেই শুনানিটি শুরু হয়। তো এখন সেই শুনানি চলছে। নিজামীর আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন তিনি শুনানি করছেন। বেঞ্চের বিচারপতি রয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ৪ সদস্যের বেঞ্চে এই শুনানিটি হচ্ছে। রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি বসে শুনানি এখন শুনছেন, অর্থাৎ নিজামীর আইনজীবীর শুনানির পরে মূলত রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি তার মৃত্যুদণ্ড সাজা যে বহাল রাখার বিষয়ে তিনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তো এখন মূলত যে মতিউর রহমান নিজামীর যে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তিনি শুনানি করছেন। তো এখন শুনানি চলছে, অর্থাৎ প্রায় ঘন্টাখানিক বা আধা ঘন্টার মতো এই শুনানি এখন চলছে। তো আমরা ধারণা করছি যে 12টার মধ্যে হয়তো শুনানিগুলো শেষ হয়ে যেতে পারে, যেমনটি আমাদেরকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম। অর্থাৎ এটা শুনানি আজকে শেষ হবে কি হবে না এটা নির্ভর করছে মূলত আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন কতক্ষণ সময় নেন শুনানির জন্য। তো শুনানিতে বেশ কিছু মন্তব্য এসেছে প্রধান বিচারপতির তরফ থেকে। প্রধান বিচারপতি বলেছেন যে যেহেতু মতিউর রহমান নিজামীকে বলা হয়েছে ১৯৭১ সালে পাক বাহিনীর সাথে সহযোগিতা করেছে, তো তার যে মৃত্যুদণ্ড সাজা দেওয়ার ক্ষেত্রে এই যে আসামির যে দায় স্বীকার এটি যথার্থ ছিল। এবং প্রধান বিচারপতি যেটি বলেছেন যে আন্তর্জাতিক মানের এই বিচারটি হচ্ছে, এমনভাবে বিচারটি করা হচ্ছে যেন পুরো বিশ্ব এই বিচারটিকে দেখছে এবং কোনোভাবে এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই বলে শুনানিতে প্রধান বিচারপতি উল্লেখ করছেন। তো এখন আসামি পক্ষ থেকে শুনানি করা হচ্ছে এবং আসামি পক্ষের শুনানির পরে রাষ্ট্রপক্ষ শুনানি করবে এবং শুনানির পরে হয়তো আপিল বিভাগ যদি মনে করে আজকেই রিভিউ আবেদনের বিষয়ে রায় দেওয়া হবে অথবা অন্য কোনো দিনও ধার্য করতে পারেন। তো বলা চলে যে এখন মূলত মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদনের শুনানি চলছে। তো
তো রামিম, আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে 5 জন রাজাকারের ফাঁসির রায় দেওয়া হবে এবং সেই রায়ের আলোকেই অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালের বিচারপতি এম আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের বেঞ্চ কিশোরগঞ্জের 5 রাজাকারের রায় ঘোষণা করবে আমরা জানতে পেরেছি। তো বলা চলে যে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। রামিম। মতিউর রহমান নিজামীর রায় পুনর্বিবেচনার আপিল চলছে। এই মুহূর্তে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রয়েছেন আমাদের রিপোর্টার আফজাল হোসেন, সেখান থেকে জানাচ্ছিলেন সেখানকার খবর। এদিকে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল বলছিলেন যে আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কিশোরগঞ্জের রাজাকার শামসুদ্দিন আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করা হবে। তো আমরা যেটি জানি যে ট্রাইব্যুনালের কার্যক্রম সাধারণত সকাল 10:30টার দিকে শুরু হয়, তো আজকেও 10:30টার থেকে রায় ঘোষণার কার্যক্রমটি শুরু হবে, আমরা তেমনটাই আশা করছি। এবং আজকে এখানে যে 5 জন রাজাকারের বিরুদ্ধে রায় দেওয়া হচ্ছে, এর মধ্যে আপনি জানেন যে শামসুদ্দিন ছাড়া যে বাকি 4 জন রয়েছেন, তারা এই 4 জন কিন্তু পলাতক রয়েছেন। তো এরই মধ্যে আমরা যেটি দেখেছি যে সকাল 9টার দিকে এই রাজাকার শামসুদ্দিন আহমেদকে তাকে এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে। তো এই মুহূর্তে ট্রাইব্যুনালে যে হাজতখানা রয়েছে সেখানেই তিনি অবস্থান করছেন এবং যখন 10:30টার দিকে তাকে ট্রাইব্যুনালের এজলাসে তোলা হবে এবং সেই মুহূর্তে বিচারপতিরা রায় ঘোষণার কার্যক্রমটি শুরু করবেন। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে 4 জন রাজাকার আজকে পলাতক রয়েছেন, যাদের বিরুদ্ধে পলাতক অবস্থায় রায় ঘোষণা করা হচ্ছে। তারা হচ্ছেন শামসুদ্দিনের আপন ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ নাসিরউদ্দিন আহমেদ এবং রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান, হাফিজউদ্দিন এবং আজহারুল ইসলাম। তো এই 5 জন রাজাকারের বিরুদ্ধে ট্রাইব্যুনালের কাছে মোট 7টি অভিযোগ আনা হয়েছে এবং 7টি অভিযোগের মধ্যে অভিযোগের ধরনগুলো যদি আপনাকে বলি, সেটি হচ্ছে যে অগ্নিসংযোগ, গুম, অপহরণ, নির্যাতন এবং হত্যা। এবং এই 7টি অভিযোগের মধ্যে মোট 13 জনকে হত্যার অভিযোগ এই 5 জনের বিরুদ্ধে রয়েছে। তো সেই যে অভিযোগগুলো, সেই অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করা হয়েছে, যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে এবং রাষ্ট্রপক্ষে 40 জন সাক্ষী তারা উপস্থাপন করেছিলেন। তো সবকিছু বিবেচনায় নিয়ে আদালত গত 3রা এপ্রিল থেকে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখেছিলেন এবং সবশেষ গতকালকে ট্রাইব্যুনাল জানিয়েছিলেন যে আজকে মামলাটি রায় ঘোষণা করা হবে এবং সেই অনুযায়ী আজকে কিন্তু এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে সব ধরনের প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে। এরই মধ্যে আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের বিচারপতিরা যারা তারাও কিন্তু ট্রাইব্যুনালে এসেছেন। আর নিরাপত্তার ব্যবস্থা যেটি আপনাকে একটু বলতে চাই, সেটি হচ্ছে যে প্রত্যেকটি রায়ের সময় আমরা দেখি যে ট্রাইব্যুনাল এলাকাকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তো আজকে আপনি জানেন যে 2টি কার্যক্রম চলছে। একদিকে ট্রাইব্যুনালের পাশে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিজামীর রিভিউ মামলার শুনানি চলছে এবং এইখানে যে 5 জন রাজাকারের বিরুদ্ধে রায় দেওয়া হবে। তো সবকিছু মিলিয়ে সুপ্রিম কোর্ট এলাকা এবং ট্রাইব্যুনাল এলাকাকে ঘিরে কিন্তু জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আমরা দেখেছি যে ট্রাইব্যুনালের যে প্রধান ফটক, সেইখানে পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন পোশাকে এবং সাদা পোশাকে। এবং এছাড়া যারা আমরা গণমাধ্যম কর্মী সহ যারা বিচার কাজ দেখতে এখানে আসেন, সবাইকে তল্লাশির মাধ্যমে এই ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়েছে। এবং ট্রাইব্যুনালে ঢোকার যে গেট, সেখানেও কিন্তু পুলিশের আরেকটি নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি। তো সবকিছু মিলে নিরাপত্তার কড়াকড়ি যেটি অন্যান্য রায়ের দিন থাকে, আজকে সে একই অবস্থায় এখানে রয়েছে। তো এখন শুধুমাত্র অপেক্ষা আদালতের কার্যক্রম শুরু হওয়ার জন্য। আমরা যেটি আশা করছি যে 10:30টার দিকে হয়তো ট্রাইব্যুনালের বিচারপতিরা এজলাসে বসবেন এবং রায় ঘোষণার কার্যক্রমটি শুরু করবেন। তো ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। রামিম। কিশোরগঞ্জের রাজাকার শামসুদ্দিন আহমেদ সহ 5 জনের রায় দেওয়া হবে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে। আমাদের রিপোর্টার খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। অপেক্ষাকৃত সহজ নিশানায় একের পর এক হামলা ও হত্যার মাধ্যমে নিজেদের সামর্থ্য জানান দেওয়ার পাশাপাশি বড় ধরনের নাশকতার ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে জঙ্গিরা। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হত্যা ও নাশকতা সম্পর্কে এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দ্রুত এসব বন্ধ করতে না পারলে সামনে অপেক্ষা করছে কঠিন সময়। আর সমাজবিজ্ঞানীদের মতে এভাবে চলতে থাকলে দেখা দিতে পারে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ধর্মীয় ও গোষ্ঠীগত সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের নিশানা করে একের পর এক আক্রমণ ও হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ তৈরি করতে তৎপর উগ্রবাদী সংগঠনগুলো, যার সবশেষ শিকার সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় এবং টাঙ্গাইলের দর্জি নিখিল চন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হিসেব মতে গেল 14 মাসে দেশে কমপক্ষে 34টি নাশকতার ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 35 জন, আহতের সংখ্যা 129। জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে এসব ঘটনার অন্তত 15টির দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। 8টির দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ AQIS এর কথিত বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। বরাবরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দাবি করেছে আইএস এর নামে জেএমবি এবং আনসার আল ইসলামের নামে আনসারুল্লাহ বাংলা টিম এসব
হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এসব ঘটানো হচ্ছে। ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের সুনির্দিষ্ট যেমন ইমিডিয়েট লক্ষ্য আছে, সুদূর প্রসারী লক্ষ্য আছে। যে কোনো একটা রাষ্ট্রের তার কিন্তু প্রথম কাজ হচ্ছে জনগণের, রাষ্ট্রে যারা বাস করে প্রজা, তার জানমালের নিরাপত্তা বিধান করা। সমাজবিজ্ঞানীদের মতে বেশি দিন এই অবস্থা চলতে থাকলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। তবে এ ব্যাপারে দ্বিমত রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের। এই ঘটনার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার কোনো আশঙ্কা করছে না। সংখ্যাটা যখন বৃদ্ধি পেয়ে যায় সেই সময় একটা ইন্টারসেকশনে গিয়ে কিন্তু কলাপস করে। অনেক গোষ্ঠী আছে যারা এক সময় নিজেরা যখন এফেক্টেড হয়ে যায় সেই মুহূর্তে তখন তারা ওই বিক্ষোভ সৃষ্টি করে এবং এই বিক্ষোভগুলো ব্যাপক আকারে ছড়িয়ে যেতে পারে। দুজনেই বলছেন এই পরিস্থিতির পরিবর্তনের জন্য আইনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সদিচ্ছা ও তৎপরতা জরুরি। তার ক্ষমতাটাকে প্রয়োগ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রিজার্ভের প্রায় $1 বিলিয়ন চুরির ঘটনা ফাঁসের 1.5 মাস পর জানা গেল বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের প্রকল্প পরামর্শক ছিলেন ফিলিপিন্সের নাগরিক। আরও জানা যায় ফিলিপিনো ওই পরামর্শক সাইকেল চালানো অবস্থায় মারা যান, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এসব বিষয়ে তদন্ত কার্যক্রমে সিআইডির কাছে গোপন রেখেছে। এতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিআইডিকে দেয়া তথ্য ও ইমেইলে গরমিল দেখা দিয়েছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় খতিয়ে দেখার কথা জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রিজার্ভ হ্যাকের 7 বছর আগে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ডাটা ওয়্যারহাউস প্রকল্প হাতে নেওয়া হয়। আর প্রকল্পের কাজ পায় স্পেন ভিত্তিক প্রিমিয়ার আইটি কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ফিলিপিনো ইন্দ্রা ফিলিপিন। এতে প্রকল্প ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব নেন এডিসন জভেলানোস। কিন্তু মার্চে রিজার্ভ হ্যাকের ঘটনা প্রকাশ পাওয়ার পর তদন্তের সময় বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সিআইডিকে জানায় 2009 সালে চুক্তি শেষ হওয়ার পর নতুন করে ফিলিপিনের কেউ কাজ করছে না। ওরা লিখছিল, ছোট্ট একটা চিঠি লিখেছিল, ওটা জানুয়ারিতে লিখেছিল। আমরা যেহেতু করেছিলাম, ওটা বলছিল যে আমরা তোকে সাথে জানাচ্ছি যে সে হার্ট অ্যাটাকে মারা গেছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা হলো যে সরাসরি ফিলিপিন্সের কোনো কোম্পানি এখানে কাজ করে নাই, তবে ফিলিপিন্সের কিছু লোকজন কাজ করছে। সেটা হলো 2009 সনের দিকে। সাম্প্রতিককালে এখানে ফিলিপিন্সের কেউ কাজ করে নাই বা এখনো কেউ কাজ করছে না। মেইল যেটা দেখলাম অবশ্যই সেটা আমরা চেক করব বাংলাদেশ ব্যাংকে। সেটা যদি বাংলাদেশ ব্যাংকের বক্তব্যে গ্যাপ থেকে থাকে, ইন দ্যাট কেস তাদেরকে জিজ্ঞেস করা হবে যে কেন তারা আগে সত্যি কথা বলেনি। কিন্তু সম্প্রতি একটি ইমেইলে দেখা যায় কোম্পানিটি পরামর্শক হিসেবে রয়ে গেছে। চলতি বছরের জানুয়ারিতে এডিসনের সাথে বাংলাদেশ ব্যাংক যোগাযোগ করলে সংশ্লিষ্ট কোম্পানি তার মৃত্যুর বিষয়ে ইবার্তা পাঠায় বাংলাদেশ ব্যাংকের 9 জন কর্মকর্তার কাছে। সেখানে জানানো হয় এডিসন 2015 সালের 27 ডিসেম্বর হার্ট অ্যাটাকে মারা যান। এডিসনের অবর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের সাথে যোগাযোগের জন্য লাউ স্টেসি নামের নতুন একজনকে নিয়োগের বিষয়টিও জানায় ইন্দ্রা ফিলিপিন। এতে পুরো বিষয়টিতে সন্দেহের সৃষ্টি হয়েছে। যে কোম্পানি হয়ে উনি এখানে কাজ করছিলেন সেই কোম্পানিটা যদি তখনও এখানে কাজে থেকে থাকেন এবং তার পরিবর্তে যদি অন্য কেউ স্থলাভিষিক্ত হয়ে থাকে এবং সেটা যদি আমাদের কাছে গোপন রাখা হয়ে থাকে, ইন দ্যাট কেস এটা অবশ্যই একটা সন্দেহের জন্ম দেবে। এডিসনের মৃত্যুর বার্তা আসার 1 মাস পর 4 ফেব্রুয়ারি রিজার্ভের অর্থ লোপাটের ঘটনা ঘটে। আর ফিলিপিনের যেসব ব্যাংকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে ওই সব ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয় 2015 সালের মে মাসে। ফলে অ্যাকাউন্ট খোলা, ডিসেম্বরে এডিসনের মৃত্যু, জানুয়ারিতে ইন্দ্রার বার্তা এবং এরপরই রিজার্ভ চুরির ঘটনা দীর্ঘদিনের পরিকল্পনার সঙ্গে এডিসনের মৃত্যু নতুন প্রশ্নের সৃষ্টি করেছে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পরকীয়ার জেরে স্ত্রীর হাতে খুন হলেন পুরান ঢাকার এক ব্যবসায়ী। গত রাতে পুলিশ বাসার খাটের নিচ থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পুলিশের দাবি স্বামীকে হত্যার বিষয়টি স্বীকার করেছে স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূ সহ সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। প্রায় 7 বছর আগে পুরান ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী জামিল আহমেদ ভালোবেসে বিয়ে করেন একই এলাকার মৌসুমী আহমেদকে। বিয়ের 2 বছর পর তাদের ঘরে আসে একটি কন্যা সন্তান। এলাকাবাসী ও নিকটজনদের দেয়া তথ্য মতে প্রথম কয়েক বছর ঠিকঠাক চললেও সাম্প্রতিক সময়ে দেখা দেয় পারিবারিক কলহ। সোমবার সকালে জামিল কারখানায় না গেলে তার কর্মচারীরা বাসায় ফোন করে। তার স্ত্রীর কথাবার্তায় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ জামিল হোসেনের বোনকে সঙ্গে নিয়ে রাতে তার বাসায় অভিযান চালায়। এ সময় খাটের নিচে টেপে মোড়ানো বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। তার ফ্যামিলির কই চলেন বাসায় ঢুকবো না, তো আমাদের একটা ডাউট হয়েছে যে বাড়িতে ঢুকবার চায় না। এর আগে যেহেতু ঘুমের ট্যাবলেট খাওয়ায়া স্বর্ণবর্ণ সব নাই করে দিছে, এবার হয়তো যে ঘুমের কিছু খাওয়াই দিয়া ঘরে রেখে দিছে। ওনার এক বোন আছে মিরপুর থাকে, পরে ওনারা আনার পরে উনি সুদ্ধা যা থানা জিডি করছে, জিডি করার পরে আসছে, আইসা পরে তালা চাবি দেয় না, পরে তালা ভাঙ্গা ভিতরে বাইরে যা ঢুকা দেখে যে মাইরা গলা কাইটা রাখছে আর সিনা ফেরা লাইছে, খাড়ের নিচে ঢুকা রাখছে।
এ ঘটনায় রাতেই গৃহবধূ মৌসুমী আহমেদ সহ সন্দেহভাজন 3 জনকে আটক করে পুলিশ ধারণা করছে এর সাথে পরকীয়ার বিষয় রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করলেও বিস্তারিত কিছুই পুলিশকে জানায়নি মৌসুমী। ধারণা করছি যে স্ত্রীর সহায়তায় এই ঘটনা হয়েছে। পরকীয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। স্বামীর খুনের সাথে সংশ্লিষ্ট থাকার ব্যাপারে তার স্ত্রী স্বীকার করেছে। তার স্ত্রীকে নিয়ে ইন্টারভিউ করলে বিষয়টা আরো পরিষ্কার হবে। নিকটজনদের অভিযোগ 3 মাস আগেও ঘুমের ওষুধ খাইয়ে হাত পা বেঁধে জামিলকে হত্যার চেষ্টা করেছিল মৌসুমী। হত্যায় ব্যর্থ হয়ে পরে তা ডাকাতির ঘটনা বলে ধামাচাপা দেয় সে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে সাধ্যের অতিরিক্ত টাকা। প্রয়োজন বাজার মনিটরিং। সরকার নীতিগতভাবেই এগুচ্ছে, জানালো মন্ত্রণালয়। চতুর্থ ধাপে ইউপি নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখর দেশের 743টি ইউনিয়ন। এসব এলাকায় সরকার দলীয় প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। তবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আগামী 7 মে অনুষ্ঠিত হবে চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে পাবনার 15টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। পোস্টারে ছেয়ে যাচ্ছে প্রতিটি অলিগলি, পাড়া মহল্লা। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন চেয়ারম্যান প্রার্থীরা। নিজেদের পক্ষে ভোট চেয়ে ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। স্বাস্থ্য খাত, তারপর রাস্তাঘাট, কালভার্ট, মানুষের সর্বপ্রকার উন্নয়নের কাজ আমি ইনশাআল্লাহ করে দেব। জনগণের এত ভালোবাসা আমি পেয়েছি যে আর জনগণ আমাকে ভোটে জয়যুক্ত করবে, এটা আমি আশা রাখি। নিঃস্বার্থ সমাজকর্মী। এদিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার 14টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীরাও নাওয়া খাওয়া বাদ দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোটারদের মন জয়ে ভোট চেয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা জানান ভোটাররা। জনগণের সার্বিক উন্নয়নের জন্য যে প্রার্থী এবং যারা কাজ করবেন ওনাদের পক্ষে আমাদের জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন থাকবে। জনগণের সেবা করবে, গরিব ও মেহনতি মানুষের পাশে আসবে, তাকে সবসময় ভোট দিব। সরকার দলীয় প্রার্থীরা জয় নিয়ে আত্মবিশ্বাসী হলেও নানা শঙ্কা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের। তবে নির্বাচন কর্মকর্তা জানালেন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তারা বদ্ধপরিকর। 5 বছর কাজ করছি, এটা জনগণ খুব ভালো করে জানে। সরকার দলীয় প্রার্থীরা আগে ভাগে জনগণদের ভয় দেখাচ্ছে যে তারা সেন্টার দখল করে নিবে। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে আগামী 7 তারিখে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই, প্রশাসন জিরো টলারেন্স নেই। এছাড়া রাজবাড়ী ও কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানের ইউনিয়নে চলছে শেষ মুহূর্তের প্রচারণা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে চট্টগ্রামের রাউজানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই ভিন্ন কৌশলে বড় ধরনের জয় তুলে নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখানকার 14টি ইউনিয়নের মধ্যে 11টিতেই বিএনপি প্রার্থীর প্রস্তাবক এবং সমর্থক বিগড়ে যাওয়ায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর বিএনপির অভিযোগ, জোর করে এসব প্রার্থীকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে পাশের হাটহাজারী উপজেলার 14টি ইউনিয়নে শেষ মুহূর্তে এসে জোরে সোরেই চলছে নির্বাচনী প্রচারণা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তর চট্টগ্রামের 2টি উপজেলা হাটহাজারী এবং রাউজানের মোট 28টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা। কিন্তু এর মধ্যে রাউজান উপজেলার 14টি ইউনিয়নের মধ্যে 11টিতে চেয়ারম্যান পদে জয় নিশ্চিত করেছে আওয়ামী লীগের প্রার্থীরা। শেষ মুহূর্তে এসে 9টি চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্রের প্রস্তাবক এবং সমর্থক হিসেবে স্বাক্ষরকারীরাই বিগড়ে যায়। আর 2টিতে প্রার্থীরা নিজেরাই মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়। নমিনেশন ফোনের প্রস্তাব এবং সমর্থকরা এসে সউদ্যোগে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে লিখিতভাবে জানিয়েছেন যে তারা তাদের প্রস্তাব এবং সমর্থক নয়। এমনকি তাদের স্বাক্ষর মিলানোর পরে দেখা গেছে যে প্রদত্ত স্বাক্ষরের সাথে তাদের স্বাক্ষরের মিল পাওয়া যায়নি। সেসব ক্ষেত্রে রিটার্নিংরা তাদের নমিনেশন বাতিল করেছেন। প্রার্থী না থাকায় রাউজানের নির্বাচনে তেমন কোনো আমেজ নেই বললে চলে। আর জোর করে তাদের প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বিএনপি অভিযোগ করলো। আওয়ামী লীগের দাবি ভিন্ন। প্রস্তাবক এবং সমর্থক এই দুজনকে জোর করে নিয়ে গিয়ে রিটার্নিং অফিসের সামনে নিয়ে আমরা প্রত্যাহার করে নিলাম। আমি বুঝে উঠতে পারতেছি না, এই নির্বাচন নামে শুধু পড়াশোনা না, এটা কি হচ্ছে? এরা নিজেরাই তো এসে বলছে যে এই সিগনেচার আমার নয়, এটা জোর করে বলার তো কিছু নেই।
রাউজানের পার্শ্ববর্তী হাটহাজারীর চিত্র অবশ্য অন্যরকম। এখানে রাস্তার উপর গাছের ডালে ঝুলছে প্রার্থীদের পোস্টার এবং প্রতীক, সে সাথে শোভা পাচ্ছে নির্বাচনী প্রচারণার ক্যাম্প। প্রখর রোদ উপেক্ষা করে চলছে প্রার্থীদের প্রচারণা। এখানকার 14টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 79 জন, সাধারণ সদস্য পদে 528 জন এবং সংরক্ষিত সদস্য পদে 107 জন লড়ছেন। গণতন্ত্রের বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা, ওনার সহযোগিতা নিয়ে দলকে মডেল হিসেবে রূপান্তরিত করবো। যেহেতু আমাদের খালগুলো ভেঙে অনেক এলাকা প্লাবিত হয়, সেক্ষেত্রে আমাদের যোগাযোগের উপর খুব বেশি গুরুত্ব থাকছে, তার উপর থাকছে স্বাস্থ্য এবং শিক্ষার উপর। অবশ্য এর আগে 3 দফার নির্বাচনে 4টি উপজেলা নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগের প্রার্থীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের সহ মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা অংশ নেন। আগামী 4 জুন দেশের 724টি ইউনিয়নে ষষ্ঠ ও শেষ ধাপের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 11 মে 2016 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, ওই দিন সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে। 28,119টি শিক্ষা প্রতিষ্ঠানের 16,51,523 জন পরীক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। 1 ফেব্রুয়ারি শুরু হয়ে 14 মার্চ এসএসসি পরীক্ষা শেষ হয়। চলতি বছর বিদেশে 8টি কেন্দ্রে 404 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার ফলাফলের কপি ওই দিন সকালে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী। নাটোরে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। গত রাতে সদর উপজেলার ইয়াসিনপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাতে ওই এলাকায় রেল স্টেশনের পাশে নিজের পুকুর দেখতে যান যুবলীগ কর্মী আব্দুর রাজ্জাক। রাতে আর তিনি বাসায় ফেরেননি। সকালে রেল লাইনের পাশে রাজ্জাকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 4 জনকে আটক করেছে পুলিশ। সময় সংবাদ আরও থাকছে। ফেনী, সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাইয়ের চরাঞ্চলে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। পূর্ণাঙ্গ রূপ নিলে কর্মক্ষেত্র হবে 10 লাখেরও বেশি মানুষের। জাতীয় সম্পদ গ্যাস পাইপলাইনের মাধ্যমে তা পাচ্ছেন 25 লাখ গ্রাহক, যা দেশের জনসংখ্যার মাত্র 7%। আর বাকিদের জন্য 2011-12 অর্থ বছরের বাজেটে দেওয়া হয়েছিল বোতলজাত লিকুইড পেট্রোলিয়াম বা এলপি গ্যাস ব্যবহারের সুযোগ। 4 বছর পরে এখন এলপিজির চাহিদা 4 লাখ টন, তবে সরবরাহ রয়েছে মাত্র 1,80,000 টনের। এ কারণেই এলপি গ্যাসের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে সাধ্যের অতিরিক্ত দাম। সাতেলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। সাংসারিক খরচের নিত্য তালিকার একটি বড় অংশই ব্যয় হয় জ্বালানি চাহিদা মেটাতে। আবার দিনকে দিন সেই ঘরে বাড়ছে সদস্য। ফলে আহারের প্রশ্নে শুধু বাড়ির গাছই নয়, শুকনো কাঠও গৃহস্থ কিনছেন বাজার থেকে। বিকল্প জ্বালানি হিসেবে সিলিন্ডারজাত গ্যাস ব্যবহার অপেক্ষাকৃত নির্ঝঞ্ঝাট হলেও এখানে বাদ সাধে এর ক্রয় মূল্য। গ্যাসের খরচা বেশি পড়ে, এই জন্য আমরা এইসব লাকড়ি পুড়ি। 900 টাকায় কিনাই না, 950 বিক্রি করি। 6 সদস্যের একটি মধ্যবিত্ত সংসারে যেখানে প্রতি মাসে জ্বালানি কাঠের ব্যয় দাঁড়ায় 800 টাকা, এলপি গ্যাসে সেই অঙ্ক ছাড়িয়ে যায় 2000-এর ঘর। অন্যদিকে পাইপলাইনের গ্যাসে মাত্র 650 টাকায় চাহিদা পূরণ করেন দেশের সবচেয়ে অগ্রসর জনগোষ্ঠী। কিনে আনছি বস্তা দিয়ে এগুলা রান্না করতে হয়। সিলিন্ডার গ্যাসে আপনার একটা 1500 টাকা নেয়, কারণ সবসময় তো আর এটা আমাদের সম্ভব না। এই গ্যাসগুলি আমাদের ফ্যামিলি থেকে 15 দিন যায়। দেশের মোট জনসংখ্যার 93% মানুষ এখনো গৃহস্থালী রান্না বান্নায় জ্বালানি হিসেবে নির্ভর করে কাঠের উপরে। উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যে যারা সিলিন্ডারজাত গ্যাস ব্যবহার করেন, তাদের কাছে এখনো নিয়মিতভাবে এই পণ্যটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না। এর জন্য প্রয়োজন বাজার মনিটরিং এর। সম্পদের যে সমবিতরণ হওয়া উচিত নাগরিকদের মধ্যে, সেটা তো হচ্ছে না। সরকার সেখানে ব্যর্থ হচ্ছে। এটার থেকে যদি আমরা রেন্ট উঠিয়ে
আমরা যদি সাবসিডি দেই এলপিজিতে, ক্রস সাবসিডির মাধ্যমে এটা করা সম্ভব। বিতরণ সংশ্লিষ্টরা স্বীকার করছেন 200 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রির বিষয়টি। আবার আমদানিকারকদের অজুহাত একেবারেই ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের দাম 1650 টাকা থেকে 1700 টাকা এরকম, শুধু সিলিন্ডার। তার সাথে রিফিল 950 টাকা, প্রায় 2800-2900 টাকার মতো পড়ে যায়। পাইপলাইন গ্যাসটা অনেক সস্তায় দেওয়া হচ্ছে, এই জন্য মনে হচ্ছে এটা 3 গুণ। আসলে পাইপলাইন গ্যাসটা যেটা আমাদের আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ডের সাথে না, এটা অনেক ভর্তুকি দিয়ে অল্প কিছু জনগণকে এই সুবিধাটা সরকার দিচ্ছে। এদিকে সিলিন্ডারের বাজারে স্থিতি অবস্থা আনতে সরকারও নীতিগতভাবে এগোচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কিভাবে আমরা মূল্য নির্ধারণ রাখবো, কিভাবে রেগুলেট করবে, কে রেগুলেট করবে, সিলিন্ডারগুলি রেগুলেট করবে কে, এবং এই সিলিন্ডারগুলো মার্কেটিং করব কিভাবে। আশা ছিল গত মাসে আসার, এখনো তো বসে আছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে বালুবাহী ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের 36 ঘন্টা পর একজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে পাটুরিয়া 3 নম্বর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস জানায়, ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ কুদ্দুসের মরদেহ সকালে নদীতে ভেসে ওঠে। স্থানীয়রা লাশটি দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে মৃতদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় রহিজ মাঝি নামে আরও একজন এখনও নিখোঁজ রয়েছেন। সমুদ্র উপকূলীয় ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাইয়ের চরাঞ্চলে গড়ে উঠছে সম্ভাবনাময় বাংলাদেশ। সেখানে পর্যায়ক্রমে নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় 35,000 একর জমির উপর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। সংশ্লিষ্টরা বলছেন, এই অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গ রূপ নিলে কর্মক্ষেত্র সৃষ্টি হবে 10 লাখেরও বেশি মানুষের। রিপোর্ট করেছেন বখতিয়ার মুন্না, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীর প্রায় 35,000 একরের উপর গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ পরিকল্পিত বহুমুখী অর্থনৈতিক অঞ্চল। পর্যায়ক্রমে প্রাথমিকভাবে শুরু হয়েছে মিরসরাই অংশে 2100 ও সোনাগাজীর অংশে 8,000 একর ভূমির ওপর শিল্পাঞ্চল স্থাপনের কাজ। প্রথম দফা 148 কোটি টাকা ব্যয় ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, সংযোগ সড়ক, পানি ও বিদ্যুৎ লাইন স্থাপন সহ বেড়িবাঁধের কাজ শেষ হলেই চলতি বছরের ডিসেম্বরে আহ্বান করা হবে শিল্প প্লট বরাদ্দের আবেদন। 10 বছরের মধ্যে এই শিল্প অঞ্চল সম্পন্ন হলে কর্মসংস্থানের সুযোগ হবে 10 লাখেরও বেশি লোকের। মিরসরাই যায় হাট বাজার করতে হয়, অনেক দূরান্ত এলাকা। যদি আমাদের এখানে রাস্তাঘাট হয়, ইকোনমিক জোন হয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। এই অঞ্চলের যুবকেরা বেকারত্বটা গুছাই যাবে, আমরা আর্থিকভাবে সফলতা অর্জন করব। আমাদের এই এলাকার নারীরা কোনো কাজ করতেও পারে না, যে শিল্প জোনটা হওয়ার পরে আমাদের এই এলাকার নারীরা কিছুটা কাজ করার সুযোগ পাবে। যারা চাকরি করবে এরা তো থাকতে হবে, খাইতে হবে। ইকোনমিক জোনের বাইরেও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে স্ব উদ্যোগে। সম্প্রতি উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জানালেন আশার আলোর কথা। বাংলাদেশে 100টি ইকোনমিক জোন, তার এটি একটি, এবং এটি হবে বৃহত্তম। এখানে একটা বিশাল শহর তৈরি হবে, শিল্প শহর। শিল্পের সঙ্গে সম্পৃক্ত যত কিছুর প্রয়োজন, এখানে যারা কাজ করবে তাদের জন্য আবাসস্থল, বিনোদনের জায়গা, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ সবই তৈরি হবে। যদিও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে 10 বছরে এটাকে আমরা পূর্ণ উৎপাদনে নিয়ে যাব, কিন্তু তার আগেই আমরা উৎপাদনে নিয়ে যেতে পারবো পূর্ণমাত্রা, এই বিশ্বাস করি। গত 28 ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার শ্যামপুর কদমতলী ছোট ও মাঝারি কয়েক হাজার শিল্প কারখানা। গ্যাস, বিদ্যুৎ আর জলাবদ্ধতা সমস্যার সঙ্গে উদ্যোক্তাদের মধ্যে এবার যোগ হয়েছে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়া না হওয়া নিয়ে দ্বিধা। যদিও শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও নগর পরিকল্পনাবিদদের অভিমত, সিটি কর্পোরেশনে যুক্ত হলে শিল্প বিকাশের সুযোগ আরও বাড়বে। ঢাকা শ্যামপুর কদমতলী শিল্পাঞ্চল নিয়ে সাজিদ রাজুর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন 2য় পর্ব। অল্প একটু জায়গা আর তাতেই কয়েকটি মেশিনে চলছে অবিরাম পণ্য তৈরির কাজ। পুরান ঢাকার শ্যামপুর কদমতলীতে অহরহ চোখে পড়বে এই চিত্র। ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির কারখানা, প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম পণ্য তৈরির কারখানা, ছোট ছোট টেক্সটাইল মিল, আছে 40টির মতো ডাইং, প্রায় 20টির মতো রিরোলিং মিল ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ।
উদ্যোক্তারা জানালেন এসব শিল্প স্থাপনে সরকারি পৃষ্ঠপোষকতা তেমন না পেলেও হয়রানির কমতি নেই বিভিন্ন সেবা সংস্থার। আছে গ্যাস, বিদ্যুৎ আর জলাবদ্ধতার সমস্যা। সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলে কি হবে তা নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা হয়রানির শিকার বিভিন্ন জায়গায়, বিদ্যুতের লোড বাড়িতে যাবো, লোড নাই, যাব না। পানির লাইনটা যদি সরকার একটু নজর দেয় তাহলে মনে হয় এলাকার লোকগুলি পানিতে ডুবতো না। আমাদের ট্যাক্স ব্যাগটা বেশি বেড়ে যাবে। এখানে ওই যে 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে অ্যাপার্টমেন্টে থাকাটা অনেকের পক্ষে দুষ্কর হয়ে যাবে। তবে নগর পরিকল্পনাবিদ ও শিল্প উদ্যোক্তারা বলছেন কর্পোরেশনে অন্তর্ভুক্ত হলে নতুন দুয়ার খোলার সম্ভাবনা আছে এসব প্রতিষ্ঠানের। স্পেশাল ইকোনমিক জোনের আদলে যদি এই জায়গাটাকে যদি পরিকল্পিতভাবে ডেভেলপ করা যায়, সেখানে যদি সেন্ট্রাল ইটিপি করা যায়, গ্যাস বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক ভালো ভালো বড় বড় ইন্ডাস্ট্রি কিন্তু গড়ে উঠতে পারে। কর্মসংস্থানের দিক থেকে এই সুযোগ হেলায় ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই। আমি এই প্রসঙ্গে ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাপের শরণাপন্ন হওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করি এবং এর কার্যকর পরিধি বিস্তারিত করে এটিকে যুগোপযোগী করা বা যুগোপযোগী ব্যবহার নিশ্চিত করা জরুরি দরকার। তারা আরো বলছেন সরকারকে নিতে হবে এসব বাস্তবায়নের উদ্যোগ। গেল শতকে গড়ে তোলা বেশ কিছু বড় শিল্প কারখানা বন্ধ হলেও এই এলাকার শিল্প বান্ধব চরিত্রের কোনো পরিবর্তন হয়নি, বরং যুগের চাহিদা অনুযায়ী শিল্প উদ্যোক্তারা নিজেরাই গড়ে তুলেছেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তাদের প্রত্যাশা গ্যাস, বিদ্যুৎ ও জলাবদ্ধতার সমস্যার সমাধান করে সরকার নিজে থেকেই এসব শিল্প বিকাশের সুযোগ করে দেবে। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। অবশেষে ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে শারদা হলে অত্যাধুনিক মহড়া কক্ষ নির্মাণ করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। এই মহড়া কক্ষ পেয়ে চাঙ্গা হয়ে উঠেছে নাট্যাঙ্গন। সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে সমাজ পরিবর্তনে নাট্যকর্মীরা আরও বেশি অবদান রাখতে পারবেন। নশাদ আহমদ চৌধুরীর ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। নিজস্ব মহড়া কক্ষ পেয়ে সিলেটের নাট্যাঙ্গন কতটা চাঙ্গা হয়ে উঠেছে এই চিত্র সেটাই জানান দিচ্ছে। ভারতের রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত পশ্চিমবঙ্গের নাট্যকার ও নির্দেশক প্রবীর গুহ হাতে কলমে শেখাচ্ছেন মঞ্চ নাটক সম্পর্কে। নাট্য পরিষদ আয়োজিত 3 দিনের এই কর্মশালায় 17টি সংগঠনের শখানেক নাট্যকর্মী অংশ নেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সকল প্রগতিশীল জাতীয় ও স্থানীয় আন্দোলনে সিলেটের নাট্যকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেন। 80 দশকের শুরুতে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদিকে সিলেটে সমাবেশ করতে দেয়নি নাট্যকর্মীরা। গৌরবের এই নাট্যাঙ্গন শুধুমাত্র একটি মহড়া কক্ষের অভাবে অনেকটা ঝিমিয়ে পড়েছিল। এ নিয়ে সময় সংবাদ গত বছর একটি প্রতিবেদন প্রচার করে। এগিয়ে আসে সিটি কর্পোরেশন। শারদা হলের একটি ভবনের 3য় তলায় প্রায় 35 লাখ টাকা ব্যয়ে মহড়া কক্ষ নির্মাণ করে দেয়। 2টি মহড়া কক্ষ আমরা নির্মাণ করে দিয়েছি, যার সাথে তাদের এখানে ওয়াশরুম ফ্যাসিলিটি সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো থাকবে। নিজস্ব মহড়া কক্ষ হওয়ায় দূর হয়েছে নাট্যকর্মীদের চরম ভোগান্তি। আগে স্কুলের বারান্দা কিংবা মন্দিরে বসে যারা নাটকের প্রস্তুতি নিতেন তাদের আনন্দের সীমা নেই। কখনো কখনো আমরা একেবারে নাটকের আগ মুহূর্তে সারাদিন ব্যাপী আমরা অডিটোরিয়ামের মধ্যে রিহার্সাল করতে হতো। এমন আছে কারো কারো বাসায় আমরা রিহার্সাল করেছি। মহড়া কক্ষ পাওয়ার সাথে সাথেই আমরা প্রথমেই একটা আন্তর্জাতিক মানের কর্মশালা করছি। এই ফার্স্ট একটা ওয়ার্কশপের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারলাম। বিশেষ করে আমাদের এত দিনের থিয়েটারের যেসব ধারণা ছিল সেই ধারণা অনেক চেঞ্জ হয়ে গেছে। নাট্যকর্মীদের জন্য নিজস্ব মহড়া কক্ষ দেখে অভিভূত ভারতের গুণী নাট্যকার প্রবীর গুহ। আমরা স্পেসের অভাবে রিহার্সাল করতে পারি না, রাস্তাঘাটে ছাদের উপর দাঁড়িয়ে রিহার্সাল করি। সেখানে সরকারি প্রশাসন এত জায়গা দিয়ে সহায়তা করেছে, এটা অনেক বড় ব্যাপার। সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের তালিকাভুক্ত 21টি নাট্য সংগঠন রয়েছে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এবারে দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের বিরুদ্ধে সুষ্ঠু ভোটের পরিবেশ বিনষ্টের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এই তৎপরতাকে অতি উৎসাহী ও ভণ্ডামি বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে নির্বাচনের ফলাফলে ভরাডুবির আশঙ্কায় শাসক দল এসব কথা বলছে বলে দাবি বিরোধী দলগুলোর। এদিকে মালদার বৈষ্ণবনগরের একটি গ্রামে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে সিআইডির বোমা স্কোয়াডের 2 সদস্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও 4 জন। কলকাতার প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার এক নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন কেন্দ্রীয় পুলিশ বাংলারও সম্মানহানি করছে। আগামী 5ই মে পশ্চিমবঙ্গের বিধানসভার 6ষ্ঠ ও শেষ দফা নির্বাচনের মাত্র 3 দিন আগে এমন অভিযোগ তুললেন তিনি। পুলিশ আমাদের ভোট করে না, আর পুলিশ দিয়ে আমরা ভোট করাই না, আর আমরা সিপিএম এর মতো রিগিং করিও না। তাই
তাই পরিষ্কার বলে যাই আপনাদের, আমাদের এসব সেন্ট্রাল ফোর্স দেখিয়ে চমকাবেন না। আমাদের চমকালে ফলটা উল্টো হবে। একটা জায়গায় যদি কোনো পুলিশ মারামারি করে সব মানুষ একযোগে বেরিয়ে ভোট দিয়ে আসবে। তবে এসব অভিযোগ আমলে নিচ্ছে না বিরোধী দলগুলো। আগামী 19 মে ভোটের ফলাফলে তৃণমূল প্রার্থীদের ভরাডুবি হবে বলে দাবি করেন তারা। আমরা জানি এখানে একটা পারিবারিক রাজত্ব আছে, তৃণমূলের সর্বত্র, কালীঘাটেও আছে, এখানেও আছে। এই পারিবারিক রাজত্বের বিরুদ্ধে মানুষ এখানে অনেকদিন লড়াই করছেন, লড়াই করবেন, আর ওর হিসাব ওরাই বুঝে নেবে। মানুষের সঙ্গে এই মুখ্যমন্ত্রী লড়াই হচ্ছে, বাকিরা সব খড়কুটো, এটা কিছু না। উনি যখন যাবেন তো এটা খড়কুটোর মতো আগেই উড়ে গিয়ে থাকবে। এদিকে সোমবার সন্ধ্যায় কলকাতার মালদায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সিআইডির বোমা স্কোয়াডের বেশ কয়েকজন কর্মকর্তা হতাহত হন। সময় সংবাদ, কলকাতা। ইরাকের বাগদাদে আলাদা 3টি বোমা হামলায় অন্তত 18 জন নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছেন প্রায় 45 জন। পুলিশ জানায় সোমবার বাগদাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাইদিয়া জেলার সবচেয়ে ভয়াবহ গাড়ি বোমা হামলা চালানো হয়। এতে 11 জন নিহত এবং আহত হন 30 জন। হতাহতদের বেশিরভাগই শিয়া পুণ্যার্থী ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিন বাগদাদের কাছে তারমিয়া শহরে বোমা হামলায় 2 জন নিহত ও অন্তত 6 জন আহত হয়। এছাড়া খালিশা শহরেও একটি বোমা হামলা চালানো হয়। এসব হামলার পর এক বিবৃতিতে এর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস। এবারে খেলার খবর। ছোটখাটো ভুল ত্রুটি শুধরে নিজেকে দারুণভাবে প্রস্তুত করে তুলছেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। বিসিবির পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুব আলী জ্যাকি এখন মনোযোগী হয়ে উঠেছেন তাসকিনের বোলিংয়ে গতি বাড়াতে। বেশ আত্মবিশ্বাসী তাসকিন নিয়মিতই ভিডিওতে ধারণ করা ছবি দেখে নিজের বোলিং আরও ধারালো করে তুলছেন। কেমন হচ্ছে ভিডিওতে তাসকিনের বোলিং অনুশীলন, সেই অজানা অদেখা দৃশ্যগুলোই উঠে এসেছে সময় সংবাদের ক্যামেরায়। গেল কদিন হলো এভাবে ভিডিওতে ছবি ধারণ করে অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। যেহেতু আইসিসি প্রশ্ন তুলেছে যে তাসকিনের কোনো শুধুমাত্র বাউন্সার ডেলিভারিতে 15 ডিগ্রির বেশি বেঁকে যায়, তাই ওই ডেলিভারি সংশোধনে একেবারে ছোট্ট রান আপ নিয়ে একের পর এক বল ছুড়ছেন ক্ষিপ্র গতিতে। অন্য পাশে পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুব আলী জ্যাকি তা ভিন্নভাবে ভিডিওতে ধারণ করেন। সমস্যার কতটুকু উন্নতি হয়েছে, আরও কি করতে হবে, বিস্তারিত সব বোলিং অ্যাকশন অনুশীলনে খুঁটিয়ে খুঁটিয়ে ধরিয়ে দেন জ্যাকি, আর তা দ্রুতই আয়ত্তে নিচ্ছেন তাসকিন। 4th সেশন আমি করতেছি, আই এম প্রিটি মাচ হ্যাপি। নট অনলি আমি হ্যাপি না, তাসকিনও হ্যাপি। তার ইমপ্রুভমেন্টটা সে দেখতেছে, সেই জন্য সে খুব ইন্টারেস্টেড যে সে আরো কাউ করবে। ভিডিও ফুটেজগুলোর মধ্যে অনেক পজিটিভ জিনিস দেখতে পাচ্ছি, যেটা বেটার। যেদিকে প্রবলেম বলা হয়েছিল সেই প্রবলেমগুলো দেখা যাচ্ছে না ভিডিওতে। অ্যাকশনে যে ত্রুটির কথা বলা হচ্ছে তা অনেকটাই শুধরে উঠছেন এই স্পিড স্টার, তাই দিন দিন আত্মবিশ্বাসী হয়ে উঠছেন তাসকিন, যার জন্য এই প্রশিক্ষক তাসকিনের গতি বৃদ্ধির দিকে গুরুত্ব দিচ্ছেন বেশি। স্পিড নিয়ে কাজ হচ্ছে। Taskin is all about speed. Taskin is not about the bowling. Or bowling chucking ওটা ঠিক করার জন্য is not, I'm not working with that one. এটাও ট্রু যে জোরের সাথে কম্প্রোমাইজ করব না, বিকজ অফ আমি মেইনলি ফাস্ট বোলার, সো আমার ক্ষেত্রে পেসটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। ক্রিকেট ক্যানভাস তাসকিনের প্রাণের স্পন্দন, তাই অ্যাকশন শোধরানোর পাশাপাশি নিয়মিত প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলে যেতে চান এই স্পিড স্টার, কারণ লিগ শেষে যাবেন পরীক্ষাগারে। খেলে যেই ফিলিংসটা পাওয়া যায় সেটা অন্য কিছুতে নাই, তো এই জন্যই লিগটা খেলা। তো সেই সাথে সাথে বোলিং অ্যাকশন নিয়েও কাজ করতেছি। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। প্রিমিয়ার লিগে গুরুত্বপূর্ণ ম্যাচে 2-2 গোলে ড্র করেছে টটেনহাম ও চেলসি। এই ড্রয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হলো লিস্টার সিটির। লিস্টার সমর্থকদের দৃষ্টি ছিল স্ট্যামফোর্ড ব্রিজে। স্পার্সের হার অথবা ড্র মানেই নিশ্চিত শিরোপা। তাই চেলসি টটেনহাম ম্যাচকে ঘিরে ছিল তুমুল উত্তেজনা। ম্যাচের শুরু থেকে শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াইয়ে আগ্রাসী মনোভাব নিয়ে খেলে টটেনহাম। 35 মিনিটে হ্যারি কেইন ও 44 মিনিটে হিউইং মিন সঙের গোলে প্রথমার্ধেই 2-0 গোলের লিড পায় স্পার্সরা। দ্বিতীয়ার্ধে খেলায় প্রাণ ফিরে পায় চেলসি। 58 মিনিটে গ্যারি ক্যালি ও 83 মিনিটে ইডেন হ্যাজার্ডের গোলে 2-2 সমতায় ফেরে ব্লুজরা। এই ড্রয়ে ইতিহাস গড়ল লিস্টার সিটি। প্রথমবারের মতো ইংলিশ শ্রেষ্ঠত্বের মুকুট নিশ্চিত করল তারা।
عادت الكرة لإيفانوفيتش. إيفانوفيتش الكثير من الأخطاء هذا الموسم. شوف اللمسة الساحرة من إريكسن. هيونغ مين ولسه في مباراة لسه. هذه الكرة من جانب ويليان يلعبها نحو القائم الأول خطيرة باتجاه كان এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ৭১ মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নিজামীর রায় পুনর্বিবেচনার আপিলের শুনানি চলছে। কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ ৫ জনের রায় পড়া শুরু। বড় ধরনের নাশকতার ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা চালাচ্ছে জঙ্গিরা। সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের প্রকল্প পরামর্শক ছিলেন ফিলিপিন্সের নাগরিক। জানা গেল রিজার্ভ চুরির ঘটনা ফাঁসের ১.৫ মাস পর তথ্য গোপনের বিষয়টি খতিয়ে দেখবে সিআইডি। পরকীয়ার ঘটনায় স্ত্রীর হাতে পুরান ঢাকার এক ব্যবসায়ী খুন। পুলিশের কাছে স্বীকারোক্তি, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত সহ ৩ জনকে আটক। এবং চতুর্থ ধাপে নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর দেশের ৭৪৩টি ইউনিয়ন। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস কমিশনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বর। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বর। আর সঙ্গে থাকুন সময়।